দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় এবার গণধোলাই খেলেন ব্যারিস্টার ফুয়াদ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে খুবই বাজে নোংরা মন্তব্য করে এবার বোধহয় সত্যি সত্যি বিপদে পড়ে গেলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদকে এবার সত্যি সত্যি বিপদে পড়ে যাচ্ছেন। রাজনৈতিক অঙ্গন এখন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নিয়ে বেশ উত্তপ্ত। কেন ফুয়াদের এক মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা উত্তেজনকর হয়ে উঠল এবং কেন শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হলো, এই প্রশ্নই এখন সবার মনে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা টেলিগ্রামের এক বার্তায় বলেছেন, সবাই ফাইনাল খেলার জন্য প্রস্তুত হন। শেখ হাসিনা আসলেই ফাইনাল খেলার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন। ভারতে পালিয়ে থাকা ছাত্রলীগের একজন নেতা, গাজীপুরের একজন নেতা, তিনি ফিরেছেন দেশে। ফেরার পরপরই তিনি গাজীপুরে এরকম একটা বড় শোডাউন করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চলবে। এভাবে কি মানে এই গাজীপুরের নেতাই শুধু, নাকি সারা বাংলাদেশে অনেকেই ফিরেছেন যারা এখন মাঠ গরম করার কাজে নেমে পড়েছেন অথবা পড়বেন? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এবার যেটা দেখা গেল, গতকালকে গাজীপুরে ছাত্রলীগের একটা বড় মিছিল হয়েছে, শোডাউন হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম, সামান্য একটু আলোচনা করেছিলাম। কিন্তু সেখানে যে বড় ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ভারতে পালিয়ে থাকা ছাত্রলীগের একজন নেতা, গাজীপুরের একজন নেতা, তিনি ফিরেছেন দেশে। ফেরার পরপরই তিনি গাজীপুরে এরকম একটা বড় শোডাউন করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চলবে। কোন দিকে, কোন পথে এগোচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ? এভাবে কি মানে এই গাজীপুরের নেতাই শুধু, নাকি সারা বাংলাদেশে অনেকেই ফিরেছেন যারা এখন মাঠ গরম করার কাজে নেমে পড়েছেন অথবা পড়বেন? ভারত থেকে দেশে ফিরেই একটা বড় শোডাউনের নেতৃত্ব এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অনেক কথা শোনা যাচ্ছে গণমাধ্যমে তাকে কেন্দ্র করে। কে তিনি? গণমাধ্যম যেটা বলছে, এই শিরোনামটা ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভারত থেকে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঘোষণা, গাজীপুরে হাসিনার আইন চলবে। গাজীপুরকে তিনি মানে শেখ হাসিনার আইনে চালাবেন এরকম বক্তব্য দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, প্রায় 2 বছর ভারতে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বাধীন শতাধিক নেতাকর্মী। নাসির মোড়ল, তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতে পালিয়েছিলেন। জুমার নামাজের পর গাজীপুর মহানগরের উত্তরের শেষ সীমানা ও সদর উপজেলা দক্ষিণের শেষ সীমানায় এই মিছিলটা হয়েছে। গাজীপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, 2 থানার একেবারে সীমান্ত ঘেঁষে তারা এই বিক্ষোভ মিছিল করেছে। মহাসড়কে অল্প সময় ছিল, তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে, এমনটা ওসি জানিয়েছেন। নাসির মোড়লের নেতৃত্বে 2 মিনিট 32 সেকেন্ডের ওই মিছিলটি ফেসবুকে লাইভ করা হয়। ফেসবুকে তারা লাইভও করেছেন। শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখার সভাপতি মাহবুবুর রহমান ঝলক সরকার তার ফেসবুক আইডি থেকে সেটা লাইভ করেন। এতে দেখা গেছে নাসিরের নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, মহাসড়কে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তিনি, নাসির মোড়ল। 2024 সালের 5 আগস্টের পর আত্মগোপনে থেকেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা ও সমালোচনায় থাকেন এই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। কিছুদিন আগে কলকাতায় তাকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা গিয়েছিল। মহাসড়কে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানিয়ে পাল্টা মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ছাত্র দলের নেতাকর্মীরা গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ করেন। পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা শোডাউন করেন, মিছিল করেন। এদিকে নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রামপুরা টিভি সেন্টারের 3 নম্বর গেট এলাকায় বিক্ষোভ মিছিল করে কারাবন্দীদের মুক্তি এবং তুরাগে নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। ঢাকাতেও একাধিক মিছিল হয়েছে গতকালকে, কিন্তু গাজীপুরে এই নাসির মোড়লের ব্যাপারটা সবথেকে বেশি আলোচিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের তথ্য মতে তারা বলছে যে নাসির মোড়ল এই মানে আয়োজন, এই নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি ঘোষণা করেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চলবে। আইন কি কখনো কোনো ব্যক্তির আইন হতে পারে? শেখ হাসিনার আইন বলে তো কোনো আইন নেই, আইন তো বাংলাদেশের আইন। শেখ হাসিনাকে আলাদাভাবে আইন করবেন যে আইনে গাজীপুর শাসিত হবে?
হয়তো রাজনীতিতে অনেক কথাই তো অনেকে বলেন এটা তো খুবই সামান্য একটা কথা, অনেক মানে রোমহর্ষক কথাবার্তাও রাজনীতিতে আমরা শুনি। মাঠ গরমের যে সুর, আদতে রাজনীতির ময়দানে, মিছিলে, স্লোগানে, সমাবেশে যে বক্তব্যগুলো দেয়া হয় সেগুলো প্রায় সবগুলোই অতিরঞ্জিত। কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে, তাহলে প্রশ্ন জাগে শেখ হাসিনার যে নির্দেশ, আমরা জেনেছিলাম যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তার নেতাকর্মীদের দেশে ফিরতে, দেশে ফিরে আত্মসমর্পণ করতে, কারাগারে যেতে এবং তারপরে জামিন নিয়ে বাইরে এসে দলের কার্যক্রমে সক্রিয় হতে, সেই ধারা কি তাহলে ব্যাপকভাবে শুরু হয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। আর যারা দেশে ফিরছেন তাহলে সরকার টের পাচ্ছে না কেন? এটাও একটা বড় প্রশ্ন। নাসির মোড়ল কি অবৈধ পথে গিয়েছিলেন, আবার অবৈধ পথেই কি দেশে ফিরেছেন, যা মানে যেটা সরকার জানতে পারেনি? আমাদের কাছে যে তথ্য আছে তাতে সরকারের তো একটা বড় লিস্ট, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা বড় লিস্ট সমস্ত বিমানবন্দর কিংবা স্থলবন্দরে দেয়া আছে। অবৈধ পথে যাতায়াতের ক্ষেত্রে যাকেই পাওয়া যাবে তাকেই আটকে দেয়া হবে পাসপোর্ট দেখার পর। এরকমটা অনেক হয়েছে, অনেক হয়েছে, শীর্ষ নেতা থেকে শুরু করে নিম্ন স্তরের নেতা কর্মীদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এটা হয়েছে। কিন্তু নাসির মোড়লের ক্ষেত্রে সেটা হলো না কেন? তাহলে নিশ্চয়ই নাসির মোড়ল গিয়েছিলেনও মানে ব্যাকডোর দিয়ে, এসেছেনও বোধহয় ব্যাকডোর দিয়ে। কিন্তু তিনি এই কাণ্ড করার আগে আত্মসমর্পণ করে জেলে গিয়ে তারপরে জামিন নিলে ভালো হতো, নাকি এভাবেই চলবে? পুরো বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে। একটা দেশের জন্ম দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সে যে বক্তব্য দিয়েছে সেটা একেবারে অশোভনীয়, অযাচিত এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাই আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সচেতন শিক্ষার্থী রয়েছি তারা আজকে আমরা প্রতিবাদ স্বরূপ তার যে ব্যঙ্গচিত্র, তার ব্যঙ্গচিত্রে হচ্ছে যে আমরা তার যে বিভিন্ন সাইকোপ্যাথ এবং পারভার্ট যে চরিত্র, পারভার্ট যে হচ্ছে তার মানসিকতা, সেগুলো ফুটিয়ে তুলেছি এবং আমরা প্রতিবাদ স্বরূপ যেখানে জুতার মালা আপনি দেখেছেন দিয়ে দিয়েছি এবং পাশাপাশি এখানে শিক্ষার্থীরা এসে স্বতঃস্ফূর্তভাবে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে এবং আমরা এখানে অসাধারণ সাড়া পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সাপোর্ট জানাচ্ছে ভার্চুয়ালি এবং সরাসরি এখানে এসে তারা তাদের জুতা নিক্ষেপ কর্মসূচি করে যাচ্ছে। এবং আমরা জানেন ব্যারিস্টার ফুয়াদ রীতিমতো সবসময় সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা হচ্ছে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য এবং হচ্ছে মানুষের কমিউনাল হারমোনি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যায়, বিভিন্ন অ্যাগ্রেসিভ বক্তব্য দিয়ে যায়, যেগুলো হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের যে বাঙালির যে আবহমান কাল ধরে এখানে সাম্প্রদায়িক চেতনার সাথে অসাম্প্রদায়িকভাবে এখানে বসবাস করে আসছে সেটার পরিপন্থী। যে ভিডিওটি আপনারা দেখলেন এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। এখানে কি ঘটেছিল, এমন কি কথা বলেছিলেন দেখেন। ব্যারিস্টার ফুয়াদ তো নানান সময় নানান ধরনের কথা বলেন। আমাদের বিজয় দিবস তিনি মানেন না, ফুটবল খেলা আমাদের সংস্কৃতি তিনি মানতে পারেন না। কেন যেন তাকে দেখলে বা তার কথা শুনলে মনে হয় যে তিনি আমাদের বাঙালি না, বাংলাদেশের যে ভূখণ্ডের যে মানুষ তাদের মধ্যে যে একটা বাঙালিপনা আছে, দেখলেই বোঝা যায় বাঙালি, বাংলাদেশের মানুষ, তার মধ্যে সেই ভাবটা নাই। আদর্শটা তো আমরা সবাই জানি। দেখেন, এ বিষয়ে কথা বলবো, এ বিষয়ে আলোচনা করব, তার আগে ঠিক কী কথা বলেছিলেন ব্যারিস্টার ফুয়াদ, যার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ এভাবে তার প্রতিকৃতিতে ব্যাপকভাবে আপ্যায়ন করতেছেন সাধারণ শিক্ষার্থীরা। এটা আমি মনে করি যে দেশপ্রেম যার মধ্যে আছে, যে নিজেকে বাঙালি দাবি করেন, সেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক, উৎসাহ পাবেন, এটা আমি মনে করি। আমরা ব্যারিস্টার ফুয়াদের সেই বক্তব্যটি শুনে আরও পরিষ্কার হব। শুনুন তার বক্তব্য যে তিনি আদৌ কী বলেছেন। বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এর সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট, ক্রিমিনাল, টাউটবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন কখনো? আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকার? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? সে যা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্র্যাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে দিয়ে রাষ্ট্রের লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? আমি তো মনে করি যে ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এতদিনে রাজধানীর রাজপথে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল হওয়ার কথা, প্রতিবাদ হওয়ার কথা, মশাল মিছিল হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা বা শিক্ষার্থীদের নেতৃত্বে, কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখি নাই। কেন দেখি নাই? এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। আর এই ধরনের কথা বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইটাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার সাহসও তো সবার পক্ষে হওয়া সম্ভব না। কেন আজকে ব্যারিস্টার ফুয়াদরা পায় সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় নীরব, সাধারণ শিক্ষার্থীরা আয়োজন করতেছেন, তার মানে হলো যে তাদের আদর্শের, তাদের মতাদর্শের মানুষ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়লাভ। আমরা একজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বক্তব্য শুনেছিলাম না 5 আগস্টের পূর্বেই, যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, এটা হয়ে গেছে উচ্চতর মাদ্রাসা। তাহলে কি তারা, যেহেতু তিনি বলেন এই বিশ্ববিদ্যালয় দেশের জন্য কিছুই আনে নাই, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে তারা কী চান? তারা কি মাদ্রাসা বানাতে চান? দেখেন, এ বিষয়ে মাহমুদ হাসান রিপন তিনি কিছু লেখা লিখেছেন। তার এই ছোট্ট লেখার মধ্যে অনেক বিষয় উঠে এসেছে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা অনেক ধারণা পাবো, যদি আমরা জানি। তারপরে আমি আপনাদেরকে এই লেখাটি পড়ে শোনাই, আপনারা শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মাহমুদ হাসান রিপন তিনি লেখাটা শুরু করেছেন এইভাবে: ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেওয়া উদ্দেশ্য প্রণোদিত কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে প্রতিষ্ঠান ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের বুদ্ধিভিত্তিক ও সাংগঠনিক কেন্দ্র হিসেবে জাতির ইতিহাসে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে, তাকে রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতির জায়গা বলা সামঞ্জস্যপূর্ণ নয়। ঐতিহাসিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও জাতীয় চেতনা গঠনে অন্যতম প্রধান প্রতিষ্ঠান। বাংলাদেশ রাষ্ট্র গঠন, গণতান্ত্রিক চর্চা ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের নেপথ্যে শতবর্ষব্যাপী মূল ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী শ্রেণী। 1971 সালে 25শে মার্চ রাতে অপারেশন সার্চলাইটে পাকিস্তানি সেনাবাহিনী প্রথম দিকে প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বহু শিক্ষক, ছাত্র, কর্মচারী শহীদ হন। এটি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গুরুত্বের প্রধান হিসাবে ইতিহাসে বিবেচিত। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহু রাষ্ট্রনায়ক, রাষ্ট্র বিচারপতি, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, কূটনীতিক ও প্রশাসক তৈরি হয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা, সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ ঐতিহাসিক প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের আন্দোলনের সংগ্রামের স্মৃতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে জঙ্গি মৌলবাদী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে এই সকল প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। ব্যারিস্টার ফুয়াদের মতো নিম্ন মানসিকতার ব্যক্তিদের নিয়ে লিখতেও রুচিতে বাধে। অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক চর্চার চরম অবনতির কারণে তারা এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলার দৃষ্টতা দেখানোর সুযোগ পায়। একেবারে বাস্তব, যুক্তিযুক্ত কথা তিনি বলেছেন। ব্যারিস্টার ফুয়াদের মতো লোকেরা প্রকৃতপক্ষে ওই যে নিচের 2টা লাইন যে লেখা হয়েছে, যে অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক চর্চার চরম অবনতির কারণে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলার দৃষ্টতা দেখানোর সুযোগ পাচ্ছে এই ব্যারিস্টার ফুয়াদেরা। দেখেন, তারা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘৃণা করে, এটা কিন্তু আমাদের কাছে খুবই পরিষ্কার। কারণ তাদের যে পূর্বপুরুষেরা এদেশে নির্যাতন নিপীড়ন চালিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে এদেশের সাধারণ মানুষ নিরস্ত্রভাবে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য তাদের নিরস্ত্রভাবে এই টাকলা ফুয়াদদের উত্তরসূরিদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। এবং টাকলা ফুয়াদদের উত্তরসূরিরা যে পরাজয় বরণ করে নাকে খত দিয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, সেটা তারা মেনে নিতে পারেন না। এবং সেইটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য, অনেক অনেক বেশি। এই দেশের এই যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতীয় সঙ্গীত, সকল কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো অবদান আছে, সেগুলো তারা তো ভোলেন নাই। সেজন্য তারা চান ঢাকা বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মাদ্রাসা করতে। গতকালকে আবার তিনি টেলিগ্রাম এর এক বার্তায় বোমা ফাটালেন। তিনি ক্লিয়ারলি গতকালকে টেলিগ্রামের এক বার্তায় বলেছেন, সবাই ফাইনাল খেলার জন্য প্রস্তুত হন। এখন আমার মনে হচ্ছে শেখ হাসিনা আসলেই ফাইনাল খেলার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং বাংলাদেশের যত জনগণ আছে সকলকে ফাইনাল খেলার জন্য প্রস্তুত হতে বলছেন। সো আমি আপনাদেরকে প্রশ্ন করছি, যারা আমার ভিডিও দেখেন, তারা কি সত্যিকারেই ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছেন নাকি প্রস্তুত হতে হবে? কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। আর যারা সত্যিকারের মুজিবাদর্শের সৈনিক হয়ে থাকেন, সত্যিকারের স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, রীতিমতো সবসময় আমার ভিডিও দেখেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যে এই 2 বছর ধরেই আপনাদেরকে বলে আসছিলাম যে শেখ হাসিনা দমে যাওয়ার পাত্র না, শেখ হাসিনা একজন সাহসী নারী, শেখ হাসিনা একজন আয়রন লেডি। শেখ হাসিনা দেখবেন সকল কিছুই খুব শীঘ্রই গুছিয়ে নিবে। 2-3 বছরের মধ্যেই তিনি সকল কিছু গুছিয়ে নিয়ে বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পাশে থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সকলে উজ্জীবিত হয়ে সংগঠিত হয়ে রাজপথে ফাইনাল খেলার জন্য প্রস্তুত হবে। সেটাই কিন্তু এই 2 বছরের কাছাকাছি সময়ে সকল কিছু বরাবর মিলে যাচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন শেখ হাসিনার পক্ষে হয়ে বিভিন্ন নিউজ প্রচার করছে। বাংলাদেশের অনেক সাংবাদিক বলেন, অনেক সুশীলরা বলেন, সকলেই এখন সুর চেঞ্জ হয়ে গিয়েছে।
তারাও এখন বলছে জুলাই একটি সন্ত্রাসী জঙ্গি হামলা ছিল বাংলাদেশে, জুলাই কোনো গণ অভ্যুত্থান না, একটি ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা ছিল। জুলাইয়ের মধ্যে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যতই না ছাত্র হত্যা করেছে, তার থেকেও বেশি ছাত্র হত্যা হয়েছে এই শিবিরদের মেটিকুলাস ডিজাইনের কারণে। তারা স্নাইপার দিয়ে, সাইলেন্সার দিয়ে তাদের পাশের সহযোদ্ধাদেরকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করেছে। সেটা আমি বলছি না, সেটা নীলুফা ইয়াসমিন চ্যানেল আইয়ের এক টকশোতে গিয়ে ক্লিয়ার করেছে। মোহাম্মদপুরের এক ঘটনা তিনি তুলে ধরেছে, এটা অন ইয়ারে প্রচার হয়েছে, এখনো ইউটিউবের মধ্যে আছে, অনেকেই হয়তো সেই বক্তব্যটি দেখেছেন নীলুফা ইয়াসমিন মনি কি বলেছিলেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনা সরকারকে যে গণহত্যাকারী বলা হচ্ছে, আওয়ামী লীগকে যে গণহত্যাকারী দল বলা হচ্ছে, সম্পূর্ণরূপে এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। আওয়ামী লীগ কোনো গণহত্যা চালায়নি, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করেনি, বরং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, বাংলাদেশের এই সকল অবকাঠামো রক্ষা করার জন্য পুলিশকে কঠোরভাবে এই সকল জঙ্গিদেরকে দমন করার কথা বলেছিল। এবং আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পুলিশ যে ওনাকে ভিডিও কিছু দেখাচ্ছিল, অনেকেই তখন প্রচার করছিল, দেখেন ছাত্রদেরকে আমরা কিভাবে গুলি করে হত্যা করছি, একজন সরলে আরেকজন আসছে তাকেও গুলি করে হত্যা করছি, তাও আন্দোলন দমানো যাচ্ছে না, প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। আসলে সেটা ছিল পুলিশকে কিভাবে হত্যা করা হচ্ছিল, পুলিশকে কিভাবে মেরে টাঙ্গিয়ে রাখা হচ্ছিল, সেই সকল বিষয়ে আসাদুজ্জামান খান কামালকে তৎকালীন সময়ে ওই পুলিশ দেখিয়েছিল। তার মানে তারা গুজবের আশ্রয় নিয়েছে, নিজেরা নিজেদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে, সকল কিছু করে আন্দোলন চাঙ্গা করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিতে চেয়েছে, এবং আওয়ামী লীগের উপর ঠিকই দোষ চাপিয়ে দিয়েছে। আন্দোলন চাঙ্গা করে সাধারণ জনগণকে রাজপথে নামিয়ে ঠিকই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, এবং আবারও জঙ্গি হামলা করে শেখ হাসিনার বাসভবন থেকে সকল কিছু লুটপাট করেছে, চুরি করেছে এই রাজাকারের নাতিপুত্রীরা। তারপরে তারা কি করেছে, 5 আগস্টের পরবর্তী সময় তারা ডক্টর ইউনূস সহ বাংলাদেশের মধ্যে মবের রাজত্ব কায়েম করেছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে, মুক্তিযুদ্ধের সকল মোরাল ধ্বংস করে দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুম, হত্যা এবং তাদের ব্যবসা বাণিজ্য সকল কিছু লুটপাট করেছে। তার মানে তাদের প্ল্যানে ছিল মেটিকুলাস ডিজাইন করে একটা জঙ্গি হামলা করে নিজেরা নিজেদের মানুষকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো, এবং ওই আন্দোলনে যে সকল মানুষকে তারা হত্যা করবে সকল হত্যার দায়ভার আওয়ামী লীগকে দিয়ে দেওয়া, শেখ হাসিনাকে দিয়ে দেওয়া, এবং সেটাকে কেন্দ্র করে তারা আগামীতে রাজনীতি করবে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে, বাংলাদেশের টাকা লুটপাট করবে, সে টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে, এবং আওয়ামী লীগের যত স্মৃতি আছে, মুক্তিযুদ্ধের যত সিম্বল আছে, তারা সকল কিছু ধ্বংস করে পাকিস্তানের যত মতবাদ আছে এবং মওদুদির যত মতবাদ আছে, জামাত ইসলামী যত মতবাদ আছে, তারা যেটা বিশ্বাস করে সে সকল মতবাদ বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিবে। যে প্ল্যান করেছে সে প্ল্যান অনুযায়ী 5 আগস্টের পরবর্তী সময় তারা কাজ করেছে। তারা আর্মির মাথার উপর লবণ রেখে, তারা বাংলাদেশের জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়ে তারা চেয়েছে ডক্টর ইউনূসকে দিয়ে নির্বাচন করিয়ে বাংলাদেশের মধ্যে তারা ক্ষমতায় আসতে, কিন্তু বিদেশি চাপ, ভারতের চাপের কারণে তাদের সেই মেটিকুলাস ডিজাইন সেটা সফল হয়নি। তারা বাধ্য হয়েছে বিরোধী দলে আসতে এবং মামু বিএনপি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে। তারপরে তারা এখন অঘোষিতভাবে ক্ষমতায় আসছে, কারণ 12 ফেব্রুয়ারি আমুরা এবং মামুদের নির্বাচন হয়েছে, আমরা সকলে অবগত আছি। তাই শেখ হাসিনা যে এখন হুঙ্কার দিয়ে টেলিগ্রাম বার্তায় এবং বিভিন্ন নিউজ চ্যানেলে বলছে যে আমি এই বছরের মধ্যে বাংলাদেশে ফিরবো, এবং গতকাল যে বলেছে টেলিগ্রাম বার্তায় যে সবাই ফাইনাল খেলার জন্য প্রস্তুত হন, সেটা এমনি এমনি বলে নাই। কারণ শেখ হাসিনা জনগণের কাছ থেকে অলরেডি সিগন্যাল পেয়ে গিয়েছে যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়, এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে সকলেই আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে একত্রিত হয়ে এয়ারপোর্টে যাবে, এবং দরকার হলে আরেকটি যুদ্ধ হবে, দরকার হলে আরেকটি পাল্টা গণ অভ্যুত্থান হবে, শেখ হাসিনাকে সসম্মানে আবার বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ ক্ষমতায় বসাবে। শেখ হাসিনাকে কোনোভাবে দমিয়ে রাখতে পারবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগকেও যে কোনোভাবে দমিয়ে রাখতে পারবে না, সেটা আমি এই 2 বছর ধরে বলে গিয়েছি, যেটা আস্তে আস্তে সকল কিছু প্রমাণিত হচ্ছে। অনেক কিছুই আপনাদের আরো 1-2 বছর আগে কাল্পনিক মনে হতো, কিন্তু সকল কিছু এখন যখন বাস্তবে পরিণত হচ্ছে, আমাকে আমার অনেক সাবস্ক্রাইবার বলছে ভাইয়া আপনি আসলে জিনিয়াস, আপনি যে সকল কথা বলেছিলেন তখন আমরা অনেকে না বুঝে গালাগালি করেছি, কিন্তু আপনার কথার কারণেই আজকে অনেক কিছু আমূল পরিবর্তন হচ্ছে। আপনাদের ভিডিও দেখে আমরা এতদিন আশা ভরসা ধরে রেখেছিলাম, অন্তত আপনাকে গালিগালাজ করলো কমেন্টে, এখন আমাদের সকল কিছু ভুল প্রমাণিত হয়েছে, আপনিই রাইট ছিলেন। আমি আপনাদেরকে সে কারণে সবসময় বলি, আপনারা ভিডিও অর্ধেক দেখে স্কিপ করবেন না, ভিডিও প্রথম থেকে দেখা শুরু করলে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা কেন করছি সেটা আগে অনুধাবন করবেন। আর কোনো কিছু আমরা বললে সাথে সাথে যে ঘটে যাবে বা 1-2 মাসের মধ্যে যে ঘটে যাবে সেটা না, হয়তো বা 1 বছর পরেও ঘটতে পারে। আমরা সকল কিছু আগে থেকে অ্যানালাইজ করে আপনাদেরকে আগাম বলি, তার মানে যে ইনস্ট্যান্ট ঘটে যাবে তা না, কিন্তু আস্তে আস্তে যে ঘটছে এখন তো সকল কিছু প্রমাণ পাচ্ছেন। এবং নির্বাচনের আগে আমি বলেছিলাম বিএনপি কত আসন পাবে এবং জামাত কত আসন পাবে, সেটাও কিন্তু আপনারা নির্বাচনের পরবর্তী সময়ে প্রমাণ পেয়েছিলেন। তাই আমি যে এগুলো সকল কিছু মাথা খাটিয়ে অ্যানালাইজ করে বলি, সেটা তো আস্তে আস্তে প্রমাণ পাচ্ছেন, এবং আগামীতেও সকল কিছু মিলিয়ে নেবেন, সকল কিছুই আপনারা A to Z প্রমাণ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।